বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান। পদ্মা সেতু নিরাপত্তার দায়িত্বে শেখ রাসেল সেনানিবাস, যুক্ত হয়েছে অত্যাধুনিক সরঞ্জাম। রাজধানীকে যানজট মুক্ত করতে 4 রুটে হচ্ছে 105 কিলোমিটার পাতাল সড়ক, যাতায়াতে কমবে দুর্ভোগ। এনআইডি নিবন্ধন কর্মকর্তাদের নৈতিক অধঃপতন হয়েছে বললেন সিইসি, অহেতুক হয়রানি না করার নির্দেশ। শর্ত দিয়ে ইউক্রেন অভিযানের লাগাম টানতে রাজি রাশিয়া, 2 শহর থেকে সেনা কমানোর ঘোষণা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100 কনসার্ট, আর রহমানের সুর ঝংকারে মাতল হাজারো শ্রোতা। বিশ্বব্যাংকের মিথ্যা অপবাদে বন্ধ হয়ে যাওয়া পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণের চ্যালেঞ্জ আওয়ামী লীগ সরকারই বাস্তবায়ন করেছে, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার সঙ্গে বন্ধুত্বের নীতির পাশাপাশি বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধে সেনাবাহিনীকে প্রস্তুত থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাঙালির অহংকার, নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা বহুমুখী সেতু। এ সেতুর নিরাপত্তা নিশ্চিতে মাওয়া জাজিরা সংযোগে 1320 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে শেখ রাসেল সেনানিবাস। গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থাপনার উদ্বোধন করেন। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের আনা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে চ্যালেঞ্জ বাস্তবায়নের কৃতিত্ব দেন জনগণকে। ওয়ার্ল্ড ব্যাংক এর অর্থ বন্ধ করে দেয় একটা মিথ্যা অপবাদ দিয়ে যে দুর্নীতি হয়েছে, সেটা আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি এবং তাদেরকে বলি এটা প্রমাণ করতে হবে, কিন্তু তারা তা প্রমাণ করতে পারেনি। যেহেতু মিথ্যা অপবাদ দিয়েছে, এর জবাব আমরা দেব। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করব, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। অনেকেই ভেবেছিল এটা আমরা করতে পারবো না, কিন্তু আমি জানি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার 7ই মার্চের ভাষণে যে কথাটা বলে গেছেন বাঙালিদের সম্পর্কে, যে কেউ দাবায় রাখতে পারবে না, তো বাঙালিদের কেউ দাবায় রাখতে পারে না, পারবে না। বঙ্গবন্ধু প্রণীত প্রতিরক্ষা নীতি অনুসরণ করে বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের প্রস্তুত থাকতে হবে, কখনো যদি বহিঃশত্রুর আক্রমণ হয় আমরা যেন তা যথাযথভাবে প্রতিরোধ করতে পারি এবং আমরা যেন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি। সেইভাবে আমাদের সশস্ত্র বাহিনীগুলিকে আমি আর উন্নত, প্রশিক্ষিত, সমৃদ্ধশালী করবার পদক্ষেপ নিয়েছি। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে পাশে চান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অন্তত তার আকাঙ্ক্ষাটা পূরণ না হলেও রাসেলের নামটা সেনাবাহিনীর সাথে যুক্ত থাকলো। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতু নিরাপত্তায় সার্বিক দায়িত্ব পালন করবে শেখ রাসেল সেনানিবাস। সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, পদ্মা সেতু সুরক্ষায় সব ধরনের নিরাপত্তার সক্ষমতা দিয়ে সাজানো হয়েছে এই স্থাপনাটি। রিপোর্ট করছেন মোহাম্মদ নূরনবী। পদ্মা সেতু নির্মাণের শুরু থেকেই প্রকল্প সংশ্লিষ্ট দেশি বিদেশি নাগরিকদের নিরাপত্তা দিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর 99 কম্পোজিট ব্রিগেড। এছাড়া নির্মাণযজ্ঞের বিভিন্ন ক্ষেত্রে পরামর্শক ও তদারকির দায়িত্বও পালন করেছে সেনাবাহিনী। সেতুর নির্মাণ একেবারেই শেষ পর্যায়ে, চলতি মাসেই শেষ হচ্ছে পিচ ঢালাই। সবকিছু ঠিক থাকলে জুনে যানবাহন চলাচলে উন্মুক্ত হবে সেতুটি।
পদ্মা সেতুর নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে 235 একর জায়গায় স্থাপিত শেখ রাসেল সেনানিবাস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। আমরা যে কোনো দিক থেকে যে কোনো থ্রেট মোকাবেলায় আমরা সক্ষম। কোন দিক থেকে আসছে, কিভাবে আসছে, আকাশ পথে আসবে না নৌপথে আসবে নাকি স্থলে আসবে, আমাদের সব রকম ব্যবস্থা। এটা হলো কম্পোজিট ব্রিগেড, 99 কম্পোজিট ব্রিগেড। কম্পোজিট ব্রিগেডে আমাদের পদাতিক আছে, আমাদের রিভারাইন ইঞ্জিনিয়ার আছে, আমাদের এয়ার ডিফেন্স সক্ষমতা আছে। সেনা সদস্যদের পেশাগত উৎকর্ষের সাথে সাথে পদ্মাপাড়ের সামগ্রিক চিত্র বদলে দিতে সেনানিবাসটি অবদান রাখবে এমন আশাবাদ সেনাপ্রধানের। ছোটোখাটো আমরা স্থাপনা করছি, রাস্তা অনেক উন্নয়ন করছে, আশেপাশের লোকজন কিন্তু এটার সুফল পাওয়া শুরু করেছে। ওভারঅল ইট ইজ ক্রিয়েটিং অ্যান ইম্প্যাক্ট অন ওভারঅল সোশিও ইকোনমিক কন্ডিশন অফ দ্য পিপল হু আর লিভিং অ্যারাউন্ড। অপেক্ষার প্রহর শেষ হলো বলাই যায়। সারা দেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণযোগ্য একেবারে শেষ প্রায়, আর কদিন বাদেই এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এরই মধ্যে মাওয়া ও জাজিরা দুই প্রান্ত মিলে এই শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধনও হলো। এই সেনানিবাসটি পদ্মা সেতুর নিরাপত্তা বিধান যেমন করবে, ঠিক তেমনিভাবে পদ্মার দুই পারের মানুষের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি সব কিছুতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, জাজিরা, শরীয়তপুর। দাহ্য পদার্থ সংরক্ষণ ও ব্যবহারের সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাড়ি ও কারখানার নকশায় দাহ্য পদার্থ নিরাপত্তার ব্যবস্থা রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের ৬ষ্ঠ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন প্লাস্টিকন 2022 শিরোনামের এ আয়োজনে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2013-14 সালে আন্দোলনের নামে জামাত বিএনপির সহিংসতায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের স্মৃতিচারণ করেন তার বক্তব্যে। প্রধানমন্ত্রীর অভিযোগ, 75 পরবর্তী সরকার স্বাস্থ্য খাতকে অবহেলা করেছে। সেই 2013-14 সালের দিকে বিএনপি জামাত মিলে তাদের যে আন্দোলনের নামে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা, চলন্ত বাসে আগুন লাগিয়ে দেওয়া বা পেট্রোল বোমা মারা, বা একটা গাড়িতে যে মানুষ যাচ্ছে তাদেরকে নামিয়ে তাদের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে পোড়ানো, এই ধরনের জঘন্য কাজ তারা করে যাচ্ছিল, যেটা সত্যি মানে আমি জানি না, এরা মানুষের কল্যাণে রাজনীতি করে না। দাহ্য পদার্থ ব্যবহার ও সংরক্ষণে সচেতনতা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী। এই দাহ্য পদার্থ ব্যবহারের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া এবং গ্যাস সিলিন্ডার ব্যবহার এবং রান্নাঘরে কীভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে সতর্কতা নেওয়া। বিশেষ করে আমি আমাদের আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার যারা বিভিন্ন ভবন নির্মাণ করেন বা বাসস্থান নির্মাণ করেন, ফ্ল্যাট বাড়ি নির্মাণ করেন, তাদেরকে আমার অনুরোধ থাকবে যে যেখানে গ্যাস সিলিন্ডার ব্যবহার হবে সেই সমস্ত রান্নাঘরে অবশ্যই জানলা খোলা রাখা বা খোলা বাতাস যাতে আসা যাওয়া করতে পারে সেই ব্যবস্থাটা অবশ্যই রাখা দরকার। স্বাস্থ্য বিজ্ঞানে গবেষণায় এগিয়ে আসারও আহ্বান জানান সরকার প্রধান। স্বাস্থ্য বিজ্ঞানের গবেষণা একান্তভাবে দরকার। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীকে যানজট মুক্ত করতে সাবওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এরই মধ্যে 11টি রুট প্রস্তাব করেছে পরামর্শক প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে 4টি রুটে 105 কিলোমিটার পাতাল সড়ক নির্মাণ করা হবে। সবগুলো রুট নির্মাণ হলে 40 লাখ মানুষ যাতায়াত করবে মাটির নিচ দিয়ে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। যানজটের শহর রাজধানী ঢাকা। শুধুমাত্র যানজটের কারণেই প্রতি বছর নষ্ট হয় 5 মিলিয়ন কর্মঘণ্টা, ক্ষতি 37,000 কোটি টাকারও বেশি। এই বাস্তবতায় মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি এবার যোগ হতে চলেছে ঢাকা সাবওয়ে প্রকল্প। ভূপৃষ্ঠের 25 থেকে 70 মিটার গভীরে তৈরি হবে টানেল। এর ফলে মাটির নিচ দিয়ে প্রতিদিন যাতায়াত করতে পারবে 40 লক্ষ মানুষ। উপরিভাগ থাকবে যানজট মুক্ত। 238 কিলোমিটার ঢাকা সাবওয়ে নেটওয়ার্কের মধ্যে স্পেনের পরামর্শক প্রতিষ্ঠান টিপসা প্রাথমিকভাবে 11টি রুট বিন্যাস প্রস্তাব করেছে। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে 105 কিলোমিটার দৈর্ঘ্যের 4টি রুট 2030 সালের মধ্যে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। রাজধানীতে সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক অনুষ্ঠানে এসব জানান সংশ্লিষ্টরা। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যানজট দূর করতে সাবওয়ের বিকল্প নেই। এই সিটির এখন যে অবস্থা, সাবওয়ে আমাদের করতেই হবে।
এর কোনো বিকল্প নেই। পদ্মা সেতু মেট্রো রেলের মতো সাবওয়ে নির্মাণেও সরকার সক্ষম বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। যে শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে পারে, শেখ হাসিনাই পারবে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের নৈতিক অধঃপতন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। জাতীয় পরিচয়পত্র সংশোধনে অহেতুক হয়রানি না করে দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালনে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। রাজধানীর আগারগাঁও ইটিআই ভবনে জাতীয় পরিচয়পত্র সেবা বিষয়ক কর্মশালা, যাতে অংশ নেন সারা দেশ থেকে আসা নির্বাচন কর্মকর্তারা। কর্মশালায় খোদ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল স্বীকার করেন, জাতীয় পরিচয়পত্র নিয়ে অনেক ভোগান্তি হচ্ছে। পরিচয়পত্র সংশোধনে তদবির এবং কর্মকর্তাদের নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মানুষকে যে আমাদের সেবা দিতে হবে, এক্ষেত্রে কিন্তু অসংখ্য অভিযোগ আছে। অভিযোগগুলোর অনেকটাই জেনুইন, আবার অনেকটা হয়তো জেনুইন না। কেউ যদি বয়স 5 বছর কমাতে আসেন, নাম একেবারেই পাল্টে ফেলতে চান, নিশ্চয়ই সেখানে আমাদের এখানে চট করে কোনো সেবা দেওয়া হবে না। সব দিক থেকে আমাদের কিছু নৈতিক অধঃপতন হয়েছে। আমাদেরকে সব কাজে তদবির করতে হয়। সহজে আমরা সার্ভিস পাই না, যেখানে যাই চারিপাশে দালাল। সিসি বলেন, কর্মকর্তারা দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন না করলে দায় কমিশনকেই নিতে হবে। চাওয়া মাত্র এনআইডি সংশোধন সম্ভব নয়, তবে অহেতুক হয়রানি করা যাবে না বলেও সতর্ক করেন তিনি। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন, তারা এই দায়িত্বটা যদি দক্ষতার সাথে এবং সততার সাথে পালন না করেন, তাহলে কিন্তু পুরো নির্বাচন কমিশনকে সেই বদনামের দায়ভারটা নিতে হবে। তো আমাদেরকে প্রভুর মতো আচরণ করলে হবে না, আমাদেরকে অন্তর দিয়ে জনগণের সেবক হিসেবে, জনগণের ভৃত্য হিসেবে আমাদেরকে নিজেদেরকে মেনে নিতে হবে। কি উপায়ে সহজে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করা যায়, সেদিকে মনোযোগী হতে কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। এবং সেটা যদি বাস্তবায়ন করা সম্ভব হয়। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100 কনসার্টে ঢাকা মাতালেন এআর রহমান। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সুর ঝংকারে মুগ্ধ করলেন দর্শক শ্রোতাদের। বিসিবির আয়োজিত কনসার্টটি উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন আতিক রহমান পূর্ণিয়া। বিসিবির আয়োজনে ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100 কনসার্ট জয় হো দিয়েই শুরু। গোটা মিরপুর পরিণত হয় সুরের নগরীতে। দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন এআর রহমান। একে একে জনপ্রিয় সব পরিবেশনা এই সঙ্গীত লিজেন্ডের। কনসার্টটি উপভোগ করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাওয়ালিতেও মহল জমান এআর রহমান ও তার দল। এআর রহমানে মহল ভাঙার আগে মঞ্চ মাতান দেশের খ্যাতিমান শিল্পীরা। আতিক রহমান পূর্ণিয়া, 21 টেলিভিশন, ঢাকা। ইউক্রেন পরিস্থিতি। নেটো সহ যে কোনো সামরিক জোটে যোগ না দেওয়ার শর্তে ইউক্রেনে অভিযানের লাগাম টানতে রাজি হয়েছে রাশিয়া। তুরস্কের ইস্তাম্বুলে দুই পক্ষের সমঝোতা বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে নিজেদের নিরাপত্তার দাবি জানিয়ে রেখেছে ইউক্রেন। এরই মধ্যে রাজধানী কিয়েভের আশপাশ উত্তরাঞ্চলের শহর চেরনিহিভে সেনা কমানোর কথা জানিয়েছে মস্কো। বিস্তারিত জানাচ্ছেন আশরাফ শুভ। ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেন প্রতিনিধি দলের বৈঠক। 1 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধবন্ধের সবচেয়ে বড় অগ্রগতির খবর আসলো এই বৈঠক থেকেই। রাশিয়ার দাবি অনুযায়ী জোট নিরপেক্ষ অবস্থান গ্রহণে রাজি হয়েছে ইউক্রেন। আর এক্ষেত্রে ইউক্রেন চায় নিজেদের নিরাপত্তা। এতেই স্পষ্ট হলো, ন্যাটোর মতো কোনো সামরিক জোটে যোগ দিতে পারবে না ইউক্রেন। পাশাপাশি কোনো দেশ বা জোটকে সামরিক ঘাঁটিও করতে দিবে না তারা। এ শর্তেই ইউক্রেনের সামরিক তৎপরতা কমানোর আশ্বাস দেয় রাশিয়া। এরই মধ্যে রাজধানী কিয়েভ ও চেরনিহিভে সেনা কমানোর ঘোষণা দিয়েছে মস্কো। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী তুরস্ক। বৈঠকে বসলেও রুশ প্রতিনিধিদের সাথে হাত মেলায়নি ইউক্রেনের প্রতিনিধিরা।
বৈঠকের টেবিলে কোনো কিছু স্পর্শ করা ও খাওয়া থেকেও বিরত থাকেন তারা। বিষ প্রয়োগের আশঙ্কায় আগে থেকেই প্রতিনিধিদের সতর্ক করে দিয়েছিলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। এদিকে আলোচনা ফলপ্রসূ হলেও থামেনি হামলা। মাইকোলাইভের আঞ্চলিক প্রশাসনিক ভবনে রুশ হামলার কথা জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। এছাড়া রাজধানী কিয়েভের কাছে হামলার কারণে ৮০,০০০-এর বেশি ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। পাশাপাশি কিয়েভের আশপাশের যাতায়াতের সব সড়ক এখনও রুশ বাহিনীর দখলে। এদিকে আফগান যুদ্ধে ৯ বছরে যেখানে ১৫,০০০ সোভিয়েত সেনা মারা গিয়েছিল, সেখানে ইউক্রেনে মাত্র ৩৪ দিনে ১৭,০০০-এর বেশি রুশ সেনা হত্যার দাবি করছে ইউক্রেন। আশরাফ শুভ, ২১শে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে। সেচের পানি না পেয়ে কৃষকের আত্মহত্যার ঘটনায় নড়েচড়ে বসেছে মন্ত্রণালয়, সরেজমিনে তদন্ত কমিটি গঠন। মানবাধিকার সমুন্নত রাখতে হবে বললেন র্যাব প্রধান, লোভ প্রতিহিংসার ঊর্ধ্বে দায়িত্ব পালনের আহ্বান। আবারও আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। কিশোরগঞ্জের মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাস সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাস এলাকায় পৌঁছলে তাকে স্বাগত জানান ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী। পরে সেনানিবাসের কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। রাষ্ট্রপতি স্পিড বোটে করে সেনানিবাস এলাকা ঘুরে দেখেন। এর আগে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন ভবনে নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখেন। অষ্টগ্রামে সবুরে ভাঙা নদীর উপর নির্মাণাধীন বাহাদুরপুর ব্রিজ পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন। জাতির পিতার আলো জ্বালা সম্প্রীতির পথে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফল্যের মশাল হাতে এগিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা পীযূষ বন্দ্যোপাধ্যায়। নাটোরে সম্প্রীতি সমাবেশে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের সম্প্রীতি বজায় রাখতে দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছেন। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান পীযূষ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের সদস্য সচিব ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল ও জেলা প্রশাসক শামীম আহমেদ বক্তব্য রাখেন। বঙ্গবন্ধুর আলো জ্বালা সম্প্রীতির পথে বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনা আমাদের সাফল্যের মশাল হাতে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন, আমাদের নেতৃত্ব দিচ্ছেন, আর আমরা তার পেছনে আছি, বাংলাদেশ তার পেছনে আছে। সাধারণে অসাধারণের নেত্রীর প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং এই নেত্রী সাফল্যের মশাল জ্বালা পথে, সম্প্রীতির পথে আরও অনেক দূর আমাদের নিয়ে যাক। রাজশাহীতে বরেন্দ্র প্রকল্পের সেচের পানি না পেয়ে কৃষকের আত্মহত্যার ঘটনায় নড়েচড়ে বসেছে কৃষি মন্ত্রণালয়। এরই মধ্যে তদন্তের জন্য গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি বরেন্দ্র সেচ প্রকল্প এলাকায় সরেজমিনে তদন্ত করবে। পানি সরবরাহে বৈষম্য বা গাফিলতি প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি সচিব মাহমুদ হাসানের রিপোর্ট। বরেন্দ্র অঞ্চলের বোরো আবাদের সবচেয়ে বেশি সেচের চাহিদা থাকে চৈত্র মাসে। পানির জন্য কৃষকদের অপেক্ষা করতে হয় ৮ থেকে ১০ দিন। এমন দুর্দশার বলি হলেন গোদাগাড়ীর নিমঘুটু গ্রামের ২ কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি। ১২ দিনেও সেচের পানি না পেয়ে অভিমানে বিষ পানে আত্মহত্যার পথ বেছে নেন তারা। পানি পেতে বৈষম্যের অভিযোগ তুলেছেন আদিবাসী কৃষকরা। আমার চাচা পানির কিনে ঘুরছে, পানি দিছে না। এদিকে কৃষি মন্ত্রণালয় ২৭ মার্চ ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। দায়ী হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি সচিব। প্রশাসনিক যে তদন্ত আমরা আমাদের মতো করব, পুলিশ এটি যে ফৌজদারি আইনের যে বিষয়টি সেটি পুলিশ সেই আঙ্গিকে করবে। আমরা এটি সচেতন আছি এবং যদি কোনো কারোর গাফিলতি থাকে সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। রমজান মাসে পেঁয়াজের দাম যাতে না বাড়ে সেদিকে লক্ষ্য রাখা হবে বলেও জানান তিনি। আমরা এবার শতভাগ যাতে অর্জন করতে পারি সেটি আমাদের লক্ষ্য। মাহমুদ হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। ব্যক্তি স্বার্থ, লোভ ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে র্যাব সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাহিনী মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মেমোরিয়াল ডের দরবার ভাষণে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে র্যাব জনমানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আহমেদ বাবুর প্রতিবেদনে বিস্তারিত।
র্যাবের 18তম মেমোরিয়াল ডে উপলক্ষে বিভিন্ন অভিযান ও করোনায় নিহত ৩৬ জন শহীদ সদস্যদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বাহিনীর মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরে পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান। 2020 ও 2021 সালে সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য 40 জন র্যাব সদস্যকে সম্মাননা দেওয়া হয়। আলোচনা সভায় র্যাব মহাপরিচালক বলেন, সুন্দরবনের জলদস্যু মুক্ত করা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থী জঙ্গি নিয়ন্ত্রণ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তা কর্মসূচিতে র্যাবের বীরগাথা অবদান সকল মহলে প্রশংসিত হয়েছে। জঙ্গিবাদ দমন, চরমপন্থী দমন, জলদস্যু দমন, অবৈধ অস্ত্র উদ্ধার দমনে আমরা যে সাফল্য প্রদর্শন করেছি, মাদক বিরোধী অভিযানেও ইনশাল্লাহ আমরা সাফল্য অর্জন করব। ব্যক্তিস্বার্থ, লোভ ও প্রতিহিংসার ঊর্ধ্বে থেকে মানবাধিকার সমুন্নত রেখে সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান মহাপরিচালক। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে ইতিমধ্যেই গণমানুষের অকুণ্ঠ আস্থা, ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। সুসংগঠিত ও গতিশীল বাহিনী হিসেবে আগামীতেও র্যাব তার সাফল্য ধরে রাখবে বলে আশাবাদ তার। জলদস্যুদের আত্মসমর্পণ করানোর মধ্যেই র্যাব ক্ষান্ত হয়নি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। প্রথমবারের মতো দেশে তৈরি হচ্ছে নিরাপত্তা নজরদারি সরঞ্জাম। গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে চলছে এর উৎপাদন। গুণের মানে বিশ্বমানের পণ্যের সহজলভ্যতা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমাতে এই উদ্যোগ যুগান্তকারী বলে মত হাইটেক পার্ক কর্তৃপক্ষের। আদিত্য মামুনের প্রতিবেদন। 2025 সালের মধ্যে প্রতিটি জেলায় একটি করে হাইটেক পার্ক করতে চায় সরকার। কর্মসংস্থানের পাশাপাশি নিত্য নতুন ডিভাইস তৈরি প্রধান লক্ষ্য। সময়ের সাথে সর্বত্র বেড়েছে নিরাপত্তা সরঞ্জামের ব্যবহার, আর এই বিষয়কে মাথায় রেখে বাংলাদেশের এক্সেল ইন্টেলিজেন্ট ও চায়না প্রতিষ্ঠান হিগভিশন যৌথভাবে উৎপাদন শুরু করেছে, যাতে বিশ্বে তৃতীয় দেশ হিসাবে নাম লেখালো বাংলাদেশ। 2025 নাগাদ আমরা হয়তোবা আমাদের পার্শ্ববর্তী দেশ এবং বিশেষ করে আমাদের যারা নেইবরিং কান্ট্রি সাউথ ইস্ট এশিয়া এবং সাব সাহারাতে আফ্রিকান কান্ট্রিগুলিতে আমরা হিগভিশনের যৌথ উদ্যোগে আমরা রপ্তানি করতে সক্ষম হব। বিশ্বমানের এই পণ্য কেন বাংলাদেশে উৎপাদনে বিনিয়োগ, তা জানাচ্ছেন দক্ষিণ এশিয়ায় হিগভিশনের প্রেসিডেন্ট। বাংলাদেশ অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় দেশ। করোনা থাবাতেও জিডিপি অনেক ভালো, তাই আমরা এখানে নিরাপত্তা সরঞ্জামাদির ব্যবসা করতে এসেছি। হিগভিশন ছাড়াও বিভিন্ন কোম্পানি বঙ্গবন্ধু হাইটেক পার্কে হার্ডওয়্যার, সফটওয়্যার, আইওপি, ডাটা সেন্টার নির্মাণকারী প্রতিষ্ঠানও কাজ করছে বলে জানান পার্কের এমডি। বিদেশি বড় বড় কোম্পানি আমাদের সঙ্গে একসাথে আসলো, ফলে আমাদের ম্যান পাওয়ার, তাদের টেকনোলজি, তাদের ফান্ডিং, এটা দিয়ে আমাদের একটা বড় ধরনের সুযোগ সৃষ্টি হবে। নিরাপত্তা নজরদারি সরঞ্জামের চাহিদা মাথায় রেখে এমন উদ্যোগকে বাস্তবায়ন করছে সরকার। ভবিষ্যতে এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থান বাড়বে আশা আইসিটি মন্ত্রণালয়ের সচিবের। সার্ভিলেন্স ক্যামেরা তৈরি করতে যাচ্ছে, এটি একটা নতুন মাত্রা যোগ হলো হাইটেক পার্কের সঙ্গে। আর অন্যান্য ম্যানুফ্যাকচারিং কিন্তু হাইটেক পার্কে শুরু হয়ে গেছে, অন্যান্য ফ্যাক্টরিগুলো কাজ শুরু করেছে। আমি মনে করছি যে হয়তোবা 2-1 বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে ম্যানুফ্যাকচারিং শুরু করতে পারবে। ইতোমধ্যেই দেশের প্রথম বঙ্গবন্ধু হাইটেক পার্কে কাজ শুরু করেছে দেশি বিদেশি 80টি প্রতিষ্ঠান। বাসাবাড়ি, অফিস আদালত সবখানেই বাড়ছে নিরাপত্তা নজরদারি সরঞ্জামের ব্যবহার। আর এইসব যন্ত্রাংশের আমদানি নির্ভরতা কমাতে বাংলাদেশে প্রথমবারের মতো উৎপাদনে যাচ্ছে হিগভিশন। শুধু উৎপাদন নয়, বৈদেশিক মুদ্রা আয় করাও একটি লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক পার্ক থেকে আদিত্য মামুন, 21 টেলিভিশন। এবার বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ নিবেদিত 50 পেরিয়ে স্বাধীনতা। একাত্তরে কেমন ছিল শরণার্থী শিবিরের দিনরাত্রি? 26শে মার্চ যুদ্ধ শুরুর পর থেকে ডিসেম্বর অবধি 1 কোটি বাঙালি আশ্রয় নিয়েছিল ভারতে। সদ্য স্বাধীন বাংলার সাথে যুক্ত 1350 মাইল সীমান্ত জুড়ে গড়ে ওঠা বাঙালি শিবিরের কাহিনী চিত্র তুলে ধরেছেন অখিল পোদ্দার। শত চোখ আকাশটা দেখে, শত
পাকিস্তানি সেনাদের হত্যা নির্যাতন থেকে বাঁচতে ১৯৭১ সালে ৯৮,৯৯,৩০৫ জন বাঙালি ভারতে আশ্রয় নিয়েছিল। নির্বিচারে হত্যা, জ্বালাও পোড়াও, ধর্ষণ আর নির্যাতন থেকে বাঁচতে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ওপারে গিয়েছিল এপারের ভীত সন্ত্রস্ত মানুষ। অগ্নিঝরা দিনে বাংলাদেশের চিত্র দেখে ওপারের শরণার্থী শিবিরে গিয়েছিলেন কলকাতার বিশিষ্ট সাংবাদিক মানস ঘোষ। সেখানে দেখলাম যে কি ধরনের হত্যা লীলা, হত্যাযজ্ঞ পাকিস্তানিরা করেছে। মেরে বডিগুলোকে স্তূপাকার করে একটা ঝিলের মধ্যে স্তূপাকার করে রেখে দিয়েছে এবং তার থেকে রক্ত বেরিয়ে বেরিয়ে ঝিলের জলের রঙও লাল হয়ে গেছে। যশোর রোড দিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি, পেট্রাপোল বেনাপোলে যাব বলে, তখন দেখলাম প্রচুর শরণার্থী তাদের যা সম্বল আছে সব পুটলি করে মাথায় করে সব ইন্ডিয়ান বর্ডারের দিকে চলেছে। গেদে রেল স্টেশনে বিশাল সংখ্যায় শরণার্থীরা এসে জড়ো হয়েছে। এটা হচ্ছে 2 এপ্রিল। ৭১-এ স্টেটসম্যান পত্রিকায় কাজ করতেন তিনি। এখনও তার হৃদয় অশান্ত হয় পাক বাহিনীর নির্যাতনের চিত্র মনে করে। আমাদের বিএসএফ যারা বিরাট একটা লঙ্গর করেছে, খিচুড়ি তৈরি করে ওদের খাওয়াচ্ছে। তো সেই প্রথম দেখা এবং তারপরে তো একেবারে ঢল নামলো। দেখলাম বেশিরভাগই হিন্দু শরণার্থী যারা আসছেন, কেননা তাদের টার্গেট করে পাকিস্তান মিলিটারি প্রচুর হত্যা চালিয়েছে। এইসব প্রায় 900টি শিবির, ত্রাণ শিবির খোলা হলো। সংখ্যা এতই সাংঘাতিক ভাবে বাড়তে লাগলো যে যদি 50,000-এর জন্য শিবির তৈরি করে করেছে, তো সেখানে দেখা গেল দিনের শেষে প্রায় 1 লাখের মতন লোক চলে এসছে। সেখানে বিরাট আকারে কলেরা দেখা দিল। তার সাথে আবার জয় বাংলা, ওই কনজাংটিভাইটিস, যেটা চোখের একটা লাল হয়ে যাওয়া একটা রোগ, মানে আগুনের মতন ছড়িয়ে পড়লো এই দুটো রোগ, এবং প্রচুর লোক মারা গেল। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, বিহার, আন্দামান দ্বীপপুঞ্জ সহ আরও কটি রাজ্যে আশ্রয় নিয়েছিল ঘরহীন বাঙালির দল। রোগে শোকে শরণার্থী শিবিরেও মৃত্যু হয়েছিল অনেকের। কিছু করার ছিল না, প্রচুর, কেন যে সাহায্য আসছিল বিদেশ থেকে তা চাহিদার তুলনায় খুবই একেবারেই পর্যাপ্ত ছিল না। বলা হয় 1 কোটি 1.5 কোটি, কিন্তু আমার মতে, আমি তো দেখেছি যারা ক্যাম্পে ছিল তো ক্যাম্পে ছিল, ক্যাম্পের বাইরে প্রচুর লোক ছিল। তারা এখানে, আমি বলবো না একেবারে খুব ভালো অবস্থায় ছিলেন। খাবার দেওয়া হতো কিন্তু তা পর্যাপ্ত ছিল না, ওষুধপত্র দেওয়া হতো, জামা কাপড় দেওয়া হতো, তাও পর্যাপ্ত ছিল না। বিভিন্ন দেশের প্রায় 2 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তবে ৭১-এ এককভাবে একটি দেশ থেকে ভিটে বাড়ি হারিয়ে শরণার্থী হয়েছিল 1 কোটি বাঙালি। শুধু পশ্চিমবঙ্গেই আশ্রয় নিয়েছিল ৭৫ লাখ উদ্বাস্তু। অখিল পোদ্দার, ২১শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচরে যাচ্ছে আরও ১,৯৯৯ রোহিঙ্গা। ভারতে জ্বালানি তেলের দাম ৮ দিনে বাড়ল ৭ বার, রাশিয়া থেকে আমদানির সিদ্ধান্ত। আবারও আমন্ত্রণ রাত ১১টার ২১-এর সংবাদে। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে 2 দফায় যাচ্ছে আরও ১,৯৯৯ জন রোহিঙ্গা। উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে রওনা দেন তারা। চট্টগ্রামে যাত্রাবিরতির পর বুধবার নৌবাহিনী জাহাজ করে ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে তাদের। এবার প্রথম অংশে বিভিন্ন ক্যাম্প থেকে প্রায় ১১০০ রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রামে রওনা দেন। বিকেলে রওনা দিয়েছেন ৯০৩ জন রোহিঙ্গা। ২০২১ সালের ডিসেম্বর থেকে ১২ দফায় প্রায় ২৪,০০০ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। এবারে আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা।
ঈদকে সামনে রেখে কর্মমুখর পাবনার ঈশ্বরদী বেনারসি পল্লী। তবে শ্রমিক সংকট, সুতার মূল্য বেড়ে যাওয়া ও ভারতীয় শাড়ির দাপটে লাভ কম হচ্ছে তাঁতিদের। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ফুল ও পাতাযুক্ত নকশা, ঘন বুনন, আঁচল এবং জালির কাজে মন মাতানো বেনারসি শাড়ির কদর প্রাচীনকাল থেকেই। বেশিরভাগ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিধানযোগ্য এ শাড়ির উৎপত্তি ভারতের বেনারসে। ৪৭-এর দেশভাগের পর থেকে বাংলাদেশের বেনারসি পল্লীগুলো পর্যায়ক্রমে গড়ে উঠেছে নারায়ণগঞ্জ, পাবনার ঈশ্বরদী, রাজধানীর মিরপুর ও রংপুরে। নকশা এবং বিন্যাসে নির্ভরশীল একটি শাড়ি তৈরি হতে সময় লাগে ১৫ দিন থেকে ১ মাস বা কখনো ৬ মাস পর্যন্ত। ঈদের বাজার ধরতে বেনারসি পল্লীগুলোতে তাই ব্যস্ততা শুরু হয়েছে রমজানের অনেক আগে থেকেই। একটা শাড়ি তৈরি করতে আপনার ১ সপ্তাহ লাগে, আবার কিছু কিছু শাড়ি আছে অনেক দিন সময় লাগে। ঈদের সময় চলে ৬ মাস চলে, ৬ মাস পরে আবার মার্কেট একটু ডাউন হয়ে যায়, আবার যখন সিজন আসে তখন দেখে নেন যে আবার সুতার দাম বেশি হয়ে যায়। তাঁতি ও কারিগররা তৈরি করছেন জামদানি কাতান, সিল্ক কাতান, আঁচল পাড়, গ্রামীণ চেক সহ নানা রং ও ডিজাইনের বেনারসি। ঈশ্বরদীর ফতে মোহাম্মদপুর বেনারসি পল্লীর প্রায় ১,০০০ তাঁতের মধ্যে চালু মাত্র ১৭৮টি। এখানকার ৪ শতাধিক তাঁত মালিক ও ২,০০০ শ্রমিকের অধিকাংশই করোনা আর ভারতীয় শাড়ির দাপটে এখন বেকার। তবে নানা সংকটেও ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রেখেছেন অনেকে। ইন্ডিয়ান মাল আছে, দেশি মালের চাহিদা কম। সুতা ধরেন আমরা এখান থেকে খরিদ করি, খুব দাম বাড়ে গেছে সুতার, শাড়ির দাম তো বাড়ছে না। পল্লী তাঁত বোর্ডের থেকে মনে করুন যেগুলো লোন পাওয়া গেছে, এখন আমরা যেগুলো তাঁত বন্ধ আছে ওগুলো তাঁত মনে করুন চালু করতেছে এখন। তবে বেনারসি পল্লীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, তাঁতিদের ঘুরে দাঁড়াতে ঋণের ব্যবস্থা করেছে সরকার। ঈদকে সামনে রেখে আমরা এদের ব্যবসাকে চাঙ্গা করার জন্য ঋণ দিয়েছি। এরা এই ঋণটা পেয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াবে এবং ব্যবসাটা তাদের প্রসারিত করবে। ঈদের বিকিকিনি থেকে ক্ষতি পুষিয়ে ও স্বচ্ছতা ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন তাঁতিরা। যদি ভারতীয় শাড়ি আমাদের বাংলাদেশে না আনা হয় তাহলে আমাদের এই শাড়ির মূল্য বাড়বে, চাহিদা বাড়বে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই বেনারসি পল্লীকে বাঁচাতে এখনই দরকার নীতিগত কর্মপরিকল্পনা, বলছেন সংশ্লিষ্টরা। রত্না জামান, ২১শে টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১৫০টির, আর অপরিবর্তিত ছিল ৫২টির দর। ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স ৭.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬,৭৬৫ পয়েন্টে। আর দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯৮১,৬১,০০,০০০ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও, লেনদেন হয়েছে ৩১,৬৯,০০,০০০ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। ৪ দিনের বঙ্গবন্ধু ৩১তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার প্রথম দিনে ৯টি স্বর্ণ নিয়ে এগিয়ে আছে বাংলাদেশ নৌবাহিনী। সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সহসভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর। ৯টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ নিয়ে সবার উপরে আছে বাংলাদেশ নৌবাহিনী। আর ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পেয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ সেনাবাহিনী। ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে বিকেএসপি। জাতীয় আর্চারিতে স্বর্ণ জিতলেন দিয়া সিদ্দিকী। এ সময় দেশের অন্যতম তারকা আর্চার ঘরোয়া চ্যালেঞ্জ জিতলেন সহজেই। নারীদের রিকার্ভ এককের স্বর্ণ জয়ের পথে বাধা হতে পারেনি কেউ। ফাইনালে বিকেএসপির ফাহমিদা সুলতানাকে সহজেই ৬-০ সেট পয়েন্টে হারিয়ে জিতেছেন সোনার পদক। এই ইভেন্টে পুরুষ বিভাগে স্বর্ণ জিতেছেন রামকৃষ্ণ সাহা। রোমান সানাকে হারিয়ে চমক দেখানোর রাকিব ফাইনালে হেরে যান রামকৃষ্ণর কাছে। এবারে সংস্কৃতি সংবাদ।
দেশের 40টি গণসংগীত দলের প্রায় 900 শিল্পীর অংশগ্রহণে রাজধানীতে শুরু হলো তৃতীয় জাতীয় গণসংগীত উৎসব। শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে 4 দিনের এই উৎসবের আয়োজন করেছে গণসংগীত সমন্বয় পরিষদ। মিনালা দিবার রিপোর্ট। গণসংগীতের অঙ্গীকার সাম্য সম্প্রীতির বাংলাদেশ প্রতিপাদ্যে এই উৎসব চলবে আগামী 1 এপ্রিল পর্যন্ত। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে গণসংগীত সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা প্রয়াত শিল্পী ফকির আলমগীরকে। বিকেলে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী KM খালিদ। গণসংগীত শোষণের বিরুদ্ধে কাজ করে, মানুষের কথা বলে, মৌলবাদ সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিচ্ছে, এদের বিরুদ্ধে লড়াই করতে পারে গণসংগীত, মত বিশিষ্টজনদের। সাম্প্রদায়িক শক্তিকে, মুক্তিযুদ্ধের চেতনাবহিত শক্তিকে প্রতিহত করবার জন্য, প্রতিরোধ করবার জন্য, মানুষকে জাগিয়ে তুলবার জন্য আমরা গণসংগীতের এই আপসহীন ধারাকে আমরা সমুন্নত রাখব। সামাজিক সমতা, আমাদের গণতন্ত্র, আমাদের জাতীয়তাবাদ, এই সমস্ত শক্তি দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গণসংগীত এবং গণসংগীত শিল্পীর একটা বড় ভূমিকা পালন করতে পারে। গণসংগীত শোষণ বঞ্চনার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে, সুষ্ঠু সংস্কৃতি বিকাশের জন্যই এই উৎসবের আয়োজন করা হয়েছে বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। গণসংগীতের মধ্যে মানুষের কাছে পৌঁছা সবচাইতে সহজ এবং সেই পথটি আমরা বেছে নিয়েছি এবং আমাদের প্রয়াত শিল্পী ফকির আলমগীর সেই পথে বেছে নিয়েছিলেন। উৎসবে প্রতিদিন বিকাল 4টা থেকে আলোচনা ছাড়াও গণসংগীত পরিবেশন করবেন ঢাকা ও ঢাকার বাইরের শিল্পীরা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না বললেন প্রধানমন্ত্রী, সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান। পদ্মা সেতু নিরাপত্তার দায়িত্বে শেখ রাসেল সেনানিবাস, যুক্ত হয়েছে অত্যাধুনিক সরঞ্জাম। রাজধানীকে যানজট মুক্ত করতে 4 রুটে হচ্ছে 105 কিলোমিটার পাতাল সড়ক, যাতায়াতে কমবে দুর্ভোগ। এনআইডি নিবন্ধন কর্মকর্তাদের নৈতিক অধঃপতন হয়েছে বললেন সিএসি, অহেতুক হয়রানি না করার নির্দেশ। শর্ত দিয়ে ইউক্রেন অভিযানের লাগাম টানতে রাজি রাশিয়া, 2 শহর থেকে সেনা কমানোর ঘোষণা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।